দর্শক বন্ধুরা, আজ 28শে আগস্ট শুক্রবার। গত 24 ঘন্টায় আপনি হয়তো শুনে ফেলেছেন যে পাকিস্তান নাকি ট্রাম্পের মুখের উপর ঘুষি মেরেছে। খবরটা সত্যি। পাকিস্তান সত্যিই বলেছে যে আমেরিকার স্যাংশন মানতে আমরা বাধ্য নই। কিন্তু দেখুন, গল্পটা যেভাবে চারিদিকে বলা হচ্ছে সেভাবে শুনলে আসল খেলাটাই চোখ এড়িয়ে যাবে। তাই আজ আমি আপনাকে দেখাবো 24 ঘন্টার পুরো টাইম লাইন, ঘন্টা ধরে ধরে, কাগজ ধরে ধরে। দুপুরের একটা ব্রিফিং, সন্ধ্যার একটা ব্যাখ্যা, একই শহরে একটা চুক্তি, আর তেহরানে একটা শর্ত। ভিডিওর শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে বলবেন যে এটা ঘুষির গল্প নয়, এটা তার চেয়ে অনেক বড় একটা খেলার গল্প। তাই দর্শক বন্ধুরা, শুরু করছি গতকাল দুপুর থেকে। গতকাল দুপুর ইসলামাবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং চলছে। সেখানে প্রশ্ন উঠেছে সোমবারের নতুন স্যাংশন তালিকা নিয়ে, যে তালিকায় আমেরিকা 60-এর বেশি নাম তুলেছে। কে জবাব দিয়েছেন? জবাব দিয়েছেন মুখপাত্র তাহির আন্দারবি। 3টে বাক্য, শব্দগুলো মন দিয়ে একটু শুনুন। প্রথম, ইরানের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য যেমন চলছে তেমনই চলবে। দ্বিতীয়, একতরফা স্যাংশন মানতে পাকিস্তান বাধ্য নয়। তৃতীয়, এই ধরনের চাপ আন্তর্জাতিক আইনের সঙ্গে মেলে না, বিরোধ মেটে আলোচনায়। এখানে পাশের এই হেডলাইনটা একটু দেখুন। এটা হচ্ছে ব্লুমবার্গের খবর, আমেরিকারই শীর্ষ সংবাদ মাধ্যম। তারা কি লিখেছে? তারা লিখেছে পাকিস্তান বলছে একতরফা স্যাংশন মানতে বাধ্য নয়। এবার একটা কথা পরিষ্কার করা দরকার। অনেক জায়গায় বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে ট্রাম্পের মুখের উপর এই কথা বলেছেন। না, শাহবাজ শরীফ বলেননি। কথাটি বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কোথায় বলেছেন? সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন। আর দেখুন, এখানেই খবরটা কিন্তু ছোট হয় না, বরং এই খবরটা আরো বড় হয়ে যায়। কেন? কারণ প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বললে সেটা হতো রাজনীতির কথা, আবেগের কথা। মুখপাত্র ব্রিফিংয়ে বললে সেটা নীতির কথা। মানে দাঁড়ালো, এটা রাগের মাথায় বলা কোনো বুলি নয়, এটা ইসলামাবাদের মাপা লিখে রাখা অবস্থান। এবার গতকালকের সন্ধ্যার দিকে চলুন, আর এখানেই সেই মোড় যেটা প্রায় কেউ বলছে না। দুপুরের এই কথাটা ইরানের মিডিয়া একেবারে লুফে নিয়েছে। মেহের নিউজের হেডলাইন, পাকিস্তান আমেরিকার স্যাংশন প্রত্যাখ্যান করেছে, কারণ স্যাংশনের যুদ্ধে একটা দেশের ওই মুখের নাও একটা বড় অস্ত্র। আর ওই দিনই সন্ধ্যায় পাকিস্তানের সরকারি সূত্র জিও নিউজকে বলেছে এই মন্তব্যের ভুল মানে করা হয়েছে। পাকিস্তান নীতিগতভাবে আমেরিকার স্যাংশন প্রশ্নে মন্তব্যই করে না। পাকিস্তান এখন প্রধান মধ্যস্থতাকারী। তাহলে দর্শক বন্ধুরা, কি দাঁড়ালো? পাকিস্তান কি পিছিয়ে গেল? এখানেই একটু থামুন, দুটো বিবৃতি পাশাপাশি রাখুন। দুপুরে বলা হয়েছে স্যাংশন মানতে বাধ্য নই, সন্ধ্যায় বলা হয়েছে আমরা মন্তব্য করি না। দুটোর মধ্যে ফারাক আছে, কিন্তু একটা কথা সন্ধ্যাতেও পাকিস্তান ফিরিয়ে নেয়নি, আর সেটা হলো ইরানের সঙ্গে ব্যবসা চলবে। ব্যবসা চলবে, এই ছোট্ট কথাটাই তেহরানের কাছে আসল খবর। মানে দাঁড়ালো, পাকিস্তানের মুখের ভাষা নরম পাকিস্তান করেছে, কিন্তু কাজের জায়গায় কিচ্ছুই বদলায়নি। আর এটাই মধ্যস্থতাকারীর ভাষা, যে দুই টেবিলের মাঝখানে বসে সে গলা চড়ায় না, সে কাজ করে। আর একটা জল্পনাও পাকিস্তান ওই একই দিনে উড়িয়ে দিয়েছে, যে বলা হচ্ছিল সেনাপ্রধান মুনির ট্রাম্পের বার্তা নিয়ে তেহরানে গিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বলেছে যে এই দাবিটাও ভুল, ভিত্তিহীন। সফরটা ছিল পাকিস্তানের নিজের শান্তি উদ্যোগ। আর এই 24 ঘন্টার সবচেয়ে বড় প্রমাণটা একটু পরেই বলছি। একই শহরের একই দিনের একটা সইয়ের কাগজ এই ভিডিওতেই আপনাদের জানাবো। তার আগে ছোট্ট একটা হিসাব, পাকিস্তান এই সাহসটা পেল কোথায়? উত্তরটা এক শব্দের নয়, উত্তরটা একটা টেবিলের ছবি। মুনির সোমবার তেহরানে বসেছেন, সেই সফরের কথা এই চ্যানেলে আগেই বলেছি।
এই পাকিস্তানি 7ই আগস্ট মক্কা চুক্তিতে সই করেছে। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান 3 স্বাক্ষরকারীর একজন। আর আমেরিকার সঙ্গেও দরজা খোলা। মানে ইসলামাবাদের টেবিলে এখন সবার চেয়ার আছে। এমন দেশকে ঘাটানো যায় না, কারণ ঘাটলে টেবিলটাই উল্টে যায়। এবার সেই সইয়ের কাগজ। দর্শক বন্ধুরা, গতকালই সেই একই ইসলামাবাদে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ আবদুল্লাহ আল সালেম আল সাভা নিজে উড়ে গিয়ে একটা চুক্তি সই করেছেন। সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। আরব নিউজ লিখেছে যে পাকিস্তানের সেনা কুয়েতের সেনাকে ট্রেনিং দেবে, বাহিনী গড়ে তুলতে সাহায্য করবে, আর সীমান্ত সামলানোর কাজেও হাত লাগাবে। দেখুন, কুয়েত এই যুদ্ধে দর্শক ছিল না, দর্শক বললে ভুল হবে। কুয়েত ছিল একেবারে সরাসরি নিশানা। 28শে ফেব্রুয়ারি থেকে কুয়েতের মাটিতে বারবার ড্রোন আর মিসাইল আছড়ে পড়েছে। আলী আল সালেম ঘাঁটি, 3রা জুন খোদ বিমানবন্দরের টার্মিনালে 1 জন নিহত আর 63 জন আহত। আর মে মাসের 1 তারিখে কুয়েতের বুবিয়ান দ্বীপে ইরানের 6 জন IRGC সেনা ঢুকে পড়েছিল, 4 জন ধরা পড়েছে। ইরান বলেছে নৌকোর যন্ত্র বিগড়ে গিয়েছিল, কুয়েত বলেছে ইচ্ছে করেই ঢুকেছে। তার উপরে জুলাইয়ের রিপোর্ট বেরিয়েছে, আমেরিকা স্থল অভিযান শুরু করলে ইরানের জবাব আসতে পারে কুয়েতের ভিতর দিয়ে। এটা ইরান ইন্টারন্যাশনাল আর মিডিয়া লাইনের রিপোর্ট। ইরানের সরকার অবশ্য আনুষ্ঠানিকভাবে এমন কোনো কথা বলেনি, সেটাও একটু মাথায় রাখুন। কিন্তু দর্শক বন্ধুরা, কুয়েতের কানে এই রিপোর্টটাই যথেষ্ট। কেন যথেষ্ট? কারণ কুয়েতের নিজের যুদ্ধ ছিল না এটা, কুয়েতের মাটিতে আমেরিকার ঘাঁটি ছিল। মানে দাঁড়ালো মার খেয়েছে কুয়েত, ঘাঁটি আমেরিকার। আর নিরাপত্তার ভরসাটা খুঁজতে কুয়েত গেছে পাকিস্তানের কাছে। এখানে একটা মজা খেয়াল করুন, সীমান্ত সামলানো শিখতে কুয়েত বেছেছে এমন একটা দেশকে যার নিজের সীমান্তই ইরানের গায়ে লাগে না। মানে যে প্রতিবেশীকে রোজ সামলায়, ওই প্রতিবেশীকে তার কাছেই আর একজন সামলানো শেখা যায়। যেদিন পাকিস্তান বলছে স্যাংশন মানতে বাধ্য নই, ঠিক সেই দিনই উপসাগরের একটা দেশ পাকিস্তানের কাছে নিরাপত্তা কিনতে এসেছে। এই দুটো খবর একসঙ্গে পড়লে তবেই পুরো ছবিটা ফোটে, আলাদা করে পড়লে দুটোই আধখানা। তাহলে প্রশ্নটা আসছেই, এবার কি কুয়েতও মক্কা চুক্তির টেবিলের দিকে হাঁটা শুরু করেছে? টাইমলাইনের শেষ ঘরটা তেহরানে। গতকালই কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন তেহরানে আরাকাচির সঙ্গে বসেছেন। যুদ্ধ শুরুর পর কাতারের এত উঁচু পদের কারো এটাই প্রথম তেহরান সফর। কাতারের নিজের তারাও আছে। ইউরো নিউজ বলছে যে যুদ্ধের আগে 6 মাসে কাতার 509টা গ্যাসের চালান পাঠিয়েছিল, এখন সেই সংখ্যা 18টা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে টেবিলে 2টো প্রস্তাব ছিল। প্রথমটা হচ্ছে হরমুজে অস্থায়ী জাহাজ করিডোর, আর 2 দেশ মিলে হরমুজের মাইন সাফ করার যৌথ প্রকল্প। যে জানে হরমুজের নিচে কি পোতা আছে, সে বুঝবে এই 1 লাইনের দাম কত। কিন্তু ওই একই সফরে ইরান নিজের শর্তটাও শুনিয়ে দিয়েছে। বলেছেন মেজর জেনারেল মোহসেন রেজাই, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। খবরটা প্রেস টিভির দেওয়া, রাষ্ট্রীয় মাধ্যম, সেটা মাথায় রাখুন। রেজাইয়ের কথা, আমরা আমেরিকাকে বিশ্বাস করি না। আমেরিকা কোনো অকর্ম করলে তার সেনা আর তার টাকার ঠিকানাগুলোয় এমন আঘাত আনব যা ইতিহাসে লেখা থাকবে। আর হরমুজ খোলার শর্ত? আল জাজিরা আজ লিখেছে অবরোধ ওঠা, ক্ষতিপূরণ, স্যাংশন তোলা, আগে আমেরিকা হাতে কলমে পদক্ষেপ নেবে এগুলোর, তবে হরমুজ খুলবে। এই একই লোক 5 দিন আগেও বলেছিলেন যে আমেরিকা আচরণ না শোধরালে হরমুজ খুলবে না। মানে সুরটা 1 ফোঁটাও বদলায়নি। 1 সপ্তাহে তেহরান ঘুরে গেছে 3 দেশের মধ্যস্থতাকারী দল, কাতার, তারপর ওমান, পাকিস্তান। শর্তের তালিকা কি তাহলে ছোট হয়েছে? 1 অক্ষরও না। টাইমলাইনের পাশে 3টে সংখ্যাও রেখে দিই। ব্র্যান্ড তেলের দাম প্রায় $87,
টানা 4 দিন নামছে। সুতরাং বাজার ধরে নিচ্ছে যে করিডোরের কথা এগোচ্ছে। 17 থেকে 23 আগস্টের সপ্তাহে হরমুজ পার হয়েছে 121টা জাহাজ, তার প্রায় 80% সিগন্যাল বন্ধ করে। আর ইরানের আইআরজিসি নিজের মানুষের উদ্দেশ্যে বলেছে, শত্রু এখন স্যাংশন দিয়ে হতাশা ছাড়তে চায়। মানে টাকার লড়াই এখন মনেরও লড়াই। এবার শুরুর কথায় ফিরি, ওই ঘুষির গল্প নাকি বড় খেলার গল্প। 24 ঘন্টার খবরগুলো আবার একটু শুনুন ছোট করে। দুপুরে পাকিস্তান বলেছে স্যাংশন মানতে বাধ্য নই। সন্ধ্যায় বলেছে আমরা মধ্যস্থতাকারী। একই দিনে কুয়েত নিরাপত্তা কিনেছে ইসলামাবাদে, আর কাতার প্রকল্প খুঁজেছে তেহরানে। এই সপ্তাহেই আমেরিকা বলেছিল হয় আমাদের সঙ্গে নয় আমাদের বিরুদ্ধে। আমার হিসেব বলছে পাকিস্তান জবাবে তৃতীয় একটা জায়গা দেখিয়ে দিয়েছে, এই মাঝখানে। আর পাকিস্তানের নামে ওয়াশিংটন থেকে পাল্টা একটা লাইনও কি এসেছে এখনো পর্যন্ত? একটাও না। এই চুপটাই মন দিয়ে শোনার মতো, কারণ মধ্যস্থতাকারী এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার খোদ আমেরিকারই। পাড়ায় যে লোক ফরমান জারি করে তার জোর মাপা হয় ফরমান শোনার লোক গুণে। আর এই সপ্তাহে গোনার খবরটা ক্রমশ ফাঁকা হচ্ছে। ঘুষির শব্দ একদিনেই মিলিয়ে যায়, মাঝখানে চেয়ারটা থেকে যায়, আর সেই চেয়ারের দাম রোজ। এর আগেও ইরান বহুবার রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিশ্বের বিপজ্জনক অস্ত্রের মোকাবিলা করে নিজস্ব অস্ত্র তৈরি করেছে। এখন আমেরিকা যে তার শীর্ষস্থানীয় মিসাইলগুলো ইরানের উপর ছুঁড়েছিল, ইরান ঠিক সেগুলোরই রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে। আর আমেরিকার ভয়ের কারণ হলো ইরান হয় এখন তার চেয়েও মারাত্মক মিসাইল তৈরি করবে, অথবা তার সমকক্ষ কোনো মিসাইল বানিয়ে ফেলবে, কিংবা এর দুর্বলতা খুঁজে বের করে তা প্রতিহত করার প্রযুক্তি উদ্ভাবন করবে। এ কারণেই আমেরিকা আরও বেশি বিচলিত ও দিশেহারা হয়ে পড়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ডোনাল্ড ট্রাম্পের আরও একটি মিথ্যা ফাঁস হয়ে গেছে। জনাব ডোনাল্ড ট্রাম্প একটানা মিথ্যা বলে যান। এ ব্যক্তি কখনো সত্যি কথা বলে না। 5 দিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমরা হরমুজ প্রণালী থেকে মাইনগুলো সরিয়ে দিয়েছি, অর্থাৎ ইরান যে বোমাগুলো পেতে রেখেছিল তা সরিয়ে ফেলা হয়েছে। ইরান তখন কিছু বলেনি। খোদ আমেরিকার মিত্র দেশগুলোর রিপোর্ট থেকে এই খবর প্রকাশ্যে এসেছে। আমেরিকার সহযোগী দেশগুলোই ডোনাল্ড ট্রাম্পের এই কথার ভালোমতো সত্যতা যাচাই করেছে এবং জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের কথার মধ্যে কোনো সত্যতা নেই। হরমুজে এখনও প্রায় 150টি বিস্ফোরক বোমা রয়ে গেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দাবি যে মিথ্যা তা প্রমাণিত হয়েছে। অন্যদিকে আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে যে আমেরিকার অস্ত্র যখন ফুরিয়ে গেছে তখন সে অর্থনৈতিক যুদ্ধ শুরু করে দিয়েছে, অর্থাৎ আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে। আইআরজিসি এখন এটি বলছে, অথচ আমার দর্শকরা এই বিষয়টি আগেই বুঝতে পেরেছিলেন। আমি আপনাদের 6 দিন আগেই বলেছিলাম যে এখন আমেরিকার কাছে অস্ত্র নেই। যদি আমেরিকার কাছে আবারও প্রচুর পরিমাণে অস্ত্র চলে আসে তবে আমেরিকা এই অর্থনৈতিক যুদ্ধ ছেড়ে ইরানের উপর আবারও হামলা শুরু করে দেবে। ইরানি মিডিয়া প্রকাশ করেছে যে ওমানের পথ দিয়ে ভারতের একটি বিশাল ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করেছিল, যার পরে ইরান হুমকি দেয়। ইরানের একটি বড় যুদ্ধজাহাজ ওমানে ভারতের ট্যাঙ্কারটির পথ আটকে দেয়। আপডেট খবর হলো ভারতের সেই ট্যাঙ্কারটি এখন ফিরে গেছে। আমেরিকা হেরে গেছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের মিত্র দেশগুলোকে সরাসরি বলে দিয়েছেন যে ইরানের উপর হামলা করা আপাতত আমাদের কোনো পরিকল্পনা নেই। প্রিয় বন্ধুরা, আমি ক্লান্ত হয়ে পড়েছি। আপনাদের আর কত প্রমাণ দেব? নিন, আরও একবার আমেরিকার তদন্ত রিপোর্ট আপনাদের সামনে ধরছে। আমেরিকার তদন্তে এবং আমেরিকার রিপোর্টে বলা হয়েছে আমেরিকার উপর এই যে হামলা হয়েছে যা ইরান আমেরিকার উপর চালিয়েছে, সেটিকে বলা হয়েছে যে এটি আমেরিকার উপর একটি ঐতিহাসিক হামলা এবং আমেরিকার ঐতিহাসিক ক্ষতি হয়েছে। আমেরিকা অতীতের কোনো সংঘাতে এত বেশি ক্ষতির মুখে পড়েনি। মধ্যপ্রাচ্য ও আমেরিকার ঘাঁটিগুলো যেভাবে সম্পূর্ণ ধ্বংস হয়েছে তা বিপজ্জনক ক্ষতি। দেখুন, খোদ আমেরিকার মিডিয়াতে এটি প্রকাশিত হয়েছে। ইরান আমেরিকার ইন্টেলিজেন্স, বিল্ডিং, মিলিটারি হাব, মিলিটারি বেস, ডিফেন্স ইকুইপমেন্ট, আমেরিকার লং রেঞ্জ মিসাইল এবং বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছুই ধ্বংস করে দিয়েছে। আমেরিকার এয়ারক্রাফট, আমেরিকার ট্যাঙ্কার এবং আমেরিকার ফাইটার জেটগুলোকেও ইরান মারাত্মকভাবে ধ্বংস করেছে। আমেরিকার এত বড় ক্ষতি হয়েছে যা খোদ আমেরিকাই রিপোর্ট দেখানো হচ্ছে। আমেরিকার এতখানি ক্ষতি হয়েছে যে এখন মার্কিন সরকার ভাবছে ইরানের আশপাশ থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো সরিয়ে সৌদি আরব ও ইসরায়েলে স্থানান্তরিত করা হোক। কমেন্টে লিখুন আল্লাহু আকবার। আমাদের মনে হয়েছিল যে এই পুরো যুদ্ধে ইউএইকে ইরান ভালোভাবে পিটিয়েছে এবং ইউএইরই সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, কিন্তু না, নতুন রিপোর্ট এসেছে। আর রিপোর্ট অনুযায়ী এই পুরো সংঘাতে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাতারের।
কাতারের মূল কাজ ছিল এলএনজি রপ্তানি করা। সে এটি রপ্তানি করত এবং তা থেকে অর্থ উপার্জন করত। সারা বিশ্বে সে এটি রপ্তানি করত। কিন্তু ইরানের হামলার পর কাতারের 96% এলএনজি রপ্তানি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কাতারের মূল কাজ এখন পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া $24 বিলিয়ন গ্যাসীয় ক্ষতি হয়েছে। এলএনজি ছাড়া অন্যান্য যে গ্যাস রয়েছে তারও $24 বিলিয়ন ক্ষতি হয়েছে এবং কাতারে এমন এক পরিস্থিতিতে রয়েছে যে সে এখনও তার কাজকর্ম স্বাভাবিক করতে পারছে না। ইরান বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে। যেসব আরব দেশের এই অহংকার ছিল যে আমেরিকা আমাদের রক্ষা করবে, তাদের সবারই এখন বিশ্বাস জন্মেছে যে আমেরিকা আমাদের বাঁচাতে পারবে না। অনেক আরব দেশ সামনে থেকে না হলেও পেছন থেকে ইরানের সাথে কথা বলছে, গোপনে ইরানের সাথে আলোচনা করছে। সংযুক্ত আরব আমিরাতও ইরানের সাথে কথা বলেছে, যদিও সামনে দৃশ্যপট অন্যরকম হতে পারে। এখন আপনাদের জানিয়ে রাখি, খোদ কাতারেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী এবার ইরান সফর করতে চলেছেন। যারা আমেরিকা করছিল তারাই মার খেয়েছে এবং বড় ক্ষতির মুখে পড়েছে। ইরানের উপর হামলায় আমেরিকার পক্ষ নিয়েছিল তারা। আজ তাদের অবস্থা এমন হয়েছে যে তারা খোদ ইরান সফরে যাচ্ছে। কাতার ইরানের সাথে আলোচনা এবং সম্পর্কের উন্নতি ঘটাবে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই নিজেদের পরাজয় লুকানোর চেষ্টা করছেন। বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে নেতানিয়াহুর কথায় ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালিয়েছিলেন। গতকালের রিপোর্টে আমি প্রমাণ দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব পররাষ্ট্রমন্ত্রী, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধমন্ত্রী, আমেরিকার শীর্ষ কমান্ডার যারা যুদ্ধের সময় সিদ্ধান্ত নেন, এমনকি সিআইএর প্রধান, এই সমস্ত বড় ব্যক্তিরা যারা সরকার ও দেশ চালান, তারা ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলেন যে ইরানের উপর হামলা করবেন না, অন্যথায় আমাদের বড় ক্ষতির মুখে পড়তে হবে। কিন্তু কেবল এক ব্যক্তি নেতানিয়াহুর কথায় ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালান এবং পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কারণ নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা হামলা করবেন এবং খামেনিকে হত্যা করবেন। আমাদের এজেন্সিগুলো, যার মধ্যে মোসাদও প্রতিশ্রুতি দেয় যে আমরা ইরানের সরকারকে সম্পূর্ণভাবে ফেলে দেব। যখন এটি ঘটেনি তখন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বেশ ভালো রকমের বাকবিতণ্ডা হয়েছিল। এমনকি নেতানিয়াহু নিজেও স্বীকার করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প রাগের চোটে তাকে গালিও দিয়েছিলেন। কিন্তু চোরে চোরে মাসতুতো ভাই, তাদের তো আর তৃতীয় কোনো সঙ্গী ছিল না, তাই তারা আবার নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এখন তাজা খবর হলো ডোনাল্ড ট্রাম্প এখনও নেতানিয়াহুর কথায় প্রভাবিত হচ্ছেন। এই হলো নেতানিয়াহুর সেই বয়ান যেখানে নেতানিয়াহু বলেছেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে বলেছি যদি ইরানের সাথে আপনাদের একটি ভালো চুক্তি হয়ে যায় তবে তা খুবই ভালো ব্যাপার হবে। কিন্তু আমাদের বিশ্বাস হলো যে ইরানের মানুষগুলো বুনো, ইরানিরা বুনো, তারা আপনাদের সাথে কোনো ভালো চুক্তি করবে না। আর যদি তারা ভালো চুক্তি না করে তবে আপনাদের সামনে 3টি বিকল্প রয়েছে। এর মধ্যে 2টি বিকল্প আমেরিকা ব্যবহার করে ফেলেছে, আর শেষ বিকল্পটি ছিল ইরানের উপর অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেয়া। এরপর আমরা যা বললাম ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটাই করলেন। ডোনাল্ড ট্রাম্প এখন আমাদের কথা বিবেচনা করে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছেন। অর্থাৎ নেতানিয়াহু খোলাখুলিভাবে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আমার ইশারায় কাজ করছেন। ইসরায়েল কোথাও হারেনি, সে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ফিলিস্তিন দখল করেছে, ওয়েস্ট ব্যাংক দখল করেছে, এমনকি লেবাননে ঢুকে পড়েছে, সিরিয়ায় ঢুকে পড়েছে এবং তুরস্কের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে যেখানে হেরেছে সেই ভয়ের নাম হলো ইরান। হায়দারের সন্তানদের দেখে সে ভয় পেয়ে গেছে এবং নেতানিয়াহু এই ভিডিওতে নিজেই পরবর্তী বিবৃতির মাধ্যমে বলেছেন যে আমরা সব জায়গায় ইরানের চ্যালেঞ্জ খতম করে দিয়েছি। এখন শুধু ইরানের সাথে আমাদের সরাসরি চ্যালেঞ্জ রয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে। ইরান থেকে আমাদের সামনে আরও চ্যালেঞ্জ আসার বাকি রয়েছে। ওদিকে ইরানের জ্বালানি মন্ত্রী বলেছেন আমাদের 4টি পাওয়ার প্ল্যান্টের উপর হামলা করা হয়েছিল, সেই 4টি পাওয়ার প্ল্যান্টই আমরা মেরামত করে নিয়েছি, ঠিক করে ফেলেছি এবং সেগুলো এখন সচল রয়েছে। تعدادی از نیروگاه‌ها را بازسازی کردیم. اون 4 نیروگاهی که همون اول جنگ خورد رو ما بازسازی کردیم الان. দুবাইয়ের ক্ষতির বিষয়টিও কারো অজানা নয়। আজকের রিপোর্ট অনুযায়ী গত বছরের তুলনায় এই বছরে দুবাইয়ের বিমানবন্দরে বিমান চলাচল বা ট্রাফিকের পরিমাণ 31% কমে গেছে। দুবাইয়ের অনেক এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করছে না, কিংবা একথা বলা চলে যে ফ্লাইট সংখ্যা কমে গেছে। কারণ গত 1 বছর ধরে মানুষের মাথার উপর দুবাই যাওয়ার যে ভূত চেপেছিল যে চলো, দুবাই উন্মাদনা ছিল, তা এখন শেষ হয়ে গেছে। ইউএই এর যে ট্যাগলাইনটি ছিল সেই অহংকারের ট্যাগলাইনটি সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ, ইরান দুবাইয়ের সেই তকমা মুছে দিয়েছে। ওদিকে ইরান জানিয়েছে যে ওমানের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমাদের সম্পর্কও ঠিক আছে, আমরা চুক্তি করে নিয়েছি, তবে হরমুজ প্রণালী তখনই খুলবে যখন আমেরিকা আমাদের শর্ত মানবে। ইরানের নতুন সুপ্রিম লিডার জনাবে মুজতবা খামেনি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প তার নোংরা ভাষা ব্যবহার করে আবারও এক বিবৃতি দিয়েছেন। তিনি একটি আমেরিকান চ্যানেলের অডিও কলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানে তিনি বলেছেন আমার মনে হয় না যে মুজতবা খামেনি মারা গেছেন, আমার এমনটা মনে হচ্ছে যে মুজতবা খামেনি মারাত্মকভাবে আহত হয়েছেন, তার বাম দিকটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আর যদি তিনি মারাও গিয়ে থাকেন, আল্লাহ না করুন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি যদি এই দুনিয়ায় নাও থাকেন, তবে আমরা ইরানের জনগণকে এটাই বলতে চাই যে ইরানের মানুষ খুব ভালো অভিনয় করছে। যেভাবে তারা বারবার বলছে যে আমরা মুজতবা খামেনির অনুমতি নেব, তারপর মুজতবা খামেনির পক্ষ থেকে বক্তব্য আসছে, মুজতবা খামেনির পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়, তারা ভালোই খেলছে। এই ডোনাল্ড ট্রাম্প সত্যি কথা বলার মতো কোনো মানুষ নয়। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই একথা জানে, সারা দুনিয়া জানে যে ডোনাল্ড ট্রাম্প ভরসা করার মতন কেউ নন। আপনাদের জানিয়ে রাখি, এই একই বিবৃতিতে তিনি আরও বলেছেন যে আমরা শুরু থেকেই বিজয়ী।